সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সুভাডা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ঘরে থাকি ক্লাস করি অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের স্বাগতম। আশা করি ভালো আছো, সুস্থ আছো, ঘরেই আছো এবং লেখাপড়ার সাথেই আছো। তো আজকে আমরা গত সপ্তাহে যে ক্লাসটা করেছিলাম সেটা ছিল অষ্টম অধ্যায়ের ওপরে। আজকের ক্লাসটাও আমাদের অষ্টম অধ্যায়ের ওপরে। গত ক্লাসে আমরা পড়েছিলাম 1 ও 2 পাঠ। আজকে আমরা পড়ব পাঠ 3, 4, 5 এবং 6। তো তোমরা দেখো, আজকে যে আমরা পাঠ আলোচনা করব সেই পাঠের আগে আমরা শিরোনামটা আবার একটু দেখে নেই। যে অষ্টম অধ্যায়ে মনে আছে তোমাদের যে আমরা পড়েছিলাম বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ মোকাবেলা। তো এর আগের যে পাঠগুলো আমরা আলোচনা করেছিলাম সেদিকে যদি আমরা একটু দেখি তাহলে আমরা কি পড়েছিলাম। আমরা বৈশ্বিক উষ্ণায়নের ধারণা পড়েছিলাম, আমরা বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব পড়েছিলাম। তো আজকে আমরা যে পাঠ আলোচনা করব সেই পাঠ পড়ে বা আলোচনা করে আমরা যে বিষয় সম্পর্কে জানতে পারবো, যে শিখন ফল আমরা অর্জন করব তা কী হতে পারে। দেখো, শিখন ফল বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে বর্ণনা করতে পারবো, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণ বর্ণনা করতে পারবো, বাংলাদেশের জীবন ও অর্থনীতির ওপর এসব দুর্যোগের প্রভাব বিশ্লেষণ করতে পারবো। তো এর আগে যে আমরা জলবায়ুর যে প্রভাব পড়ছে বা জলবায়ু যে আমাদের বিরূপ আচরণ করছে সে বৈশ্বিক উষ্ণায়নের ফলে সে ধারণা আমাদের আছে। তো আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের দুর্যোগ ধরন এবং এর প্রভাব নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যদি পড়ি তাহলে দেখো যে পার্ট 3 কি আছে। পার্ট 3 দেখো আছে দুর্যোগের ধারণা ও ধরন। দুর্যোগের ধারণা ও ধরন। যখন আমরা কোনো অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হই, যে পরিস্থিতিগুলো আমাদের সম্পদের এবং জীবনের বহুল ক্ষয়ক্ষতি করে, সেই পরিস্থিতিকে আমরা সাধারণত দুর্যোগ বলতে পারি। দুর্যোগের জন্য আমরা আসলে কেউ মানসিকভাবে আগে থেকে প্রস্তুত থাকি না। কোনো দুর্যোগের পূর্বাভাস পাওয়া যায়, আবার কোনো দুর্যোগের কিন্তু পূর্বাভাসও পাওয়া যায় না। কোনো দুর্যোগ প্রকৃতির নিয়মে প্রাকৃতিকভাবেই সংঘটিত হয়ে থাকে, আবার কোনো দুর্যোগ কিন্তু আমাদের নিজেদের ভুলে, নিজেদের অসচেতনতার ফলেও হতে পারে। তো আমরা দেখব যে এই যে দুর্যোগ সেটা দুই ধরনের। একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। তাহলে আমরা একটু বইয়ের দিকে তাকাই। দেখো, কোনো প্রাকৃতিক বা মানব সৃষ্ট অবস্থা যখন স্বাভাবিক বা অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দুর্যোগ হিসাবে বিবেচনা করা যায়। তা আমি একটু আগেই বলেছি যে পরিস্থিতি আমাদেরকে সম্পদের এবং জীবনযাত্রার বহুল ক্ষয়ক্ষতি করে, সেই অবস্থাটাকেই আমরা দুর্যোগ বলতে পারি। দুর্যোগ সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। তাহলে দুর্যোগ কয় ধরনের? দুই ধরনের। প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে এবং তার উপর সাধারণত মানুষের হাত থাকে না। প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা আসলে কেউই প্রস্তুত থাকি না। কোনো দুর্যোগের পূর্বাভাস পাওয়া যায়, আবহাওয়া বিশারদরা পূর্বাভাস দিতে পারেন, কিন্তু তাও সম্পূর্ণ সঠিক, অনেক সময় এর চেয়েও ভয়াবহ রূপ ধারণ করে, সঠিক হয় না সব সময়। আর এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগের ওপরে মানুষের কোনোই হাত থাকে না, এটা প্রকৃতির নিয়মেই ঘটে থাকে। কিন্তু মানবসৃষ্ট দুর্যোগ অনেকটা কী জন্য ঘটে? মানুষের কর্মকাণ্ডের ফল, মানুষের অসচেতনতার ফল, মানুষের ভুলের ফলে এই আমরা মানবসৃষ্ট দুর্যোগের সম্মুখীন হয়ে থাকি। আর এই মানবসৃষ্ট দুর্যোগ থেকে কিন্তু আমরা একটু সচেতন হলে, একটু সাবধান হলেই আমরা আত্মরক্ষা করতে পারি। মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগের সৃষ্টি হয় এবং যে মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি তার স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে এবং সমাজকে অস্থিতিশীল করে তোলে, তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে। তাহলে মানুষের যে অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে বিপর্যয় ঘটে, যে জনজীবনের ক্ষয়ক্ষতি ঘটে এবং তা পরিবেশের ওপরে প্রভাব ফেলে, পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, এই সব যে
ঘটনাগুলো ঘটে সেই দুর্যোগকে আমরা বলতে পারি মানবসৃষ্ট দুর্যোগ। যেমন কি মানবসৃষ্ট দুর্যোগ দেখো, যুদ্ধবিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা, বনভূমি বিনাশ, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে জলবদ্ধতা সৃষ্টি, মরুকরণ, অগ্নিকাণ্ড প্রভৃতি। অন্যদিকে প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে তখন তাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি। আর অন্যদিকে প্রকৃতি যখন তার মানে যে বিপর্যয়ের মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে তখন তাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলতে পারি। যেমন বন্যা, ঘূর্ণিঝড়, শিরোর, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, নদী ভাঙন, খরা, পাহাড় ধস, সুনামি, আগ্নেয়গিরির অগ্নি উৎপাত প্রভৃতি। তাহলে এই যে আমরা দুই ধরনের দুর্যোগ সম্পর্কে জানলাম, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ। এই দুইটার মধ্যে আমরা কিন্তু ইচ্ছে করলেই বা একটু সচেতন হলে মানবসৃষ্ট দুর্যোগের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। আর প্রাকৃতিক দুর্যোগের কিছু দুর্যোগের জন্যও কিন্তু আসলে আমরা দায়ী। যেমন এখানে আমি একটু আগেই বললাম যে বনভূমি, মরুকরণ, অগ্নিকাণ্ড, জলাবদ্ধতা সৃষ্টি, এগুলোর কারণ কি? এগুলো হচ্ছে কি বনভূমি বিনাশ করার ফলে। এগুলো কিন্তু মানুষই বনভূমি বন কেটে বন উজাড় করে যে বসত বাড়ি তৈরি করে বা নিজেদের প্রয়োজনে কাজে লাগায়, এর জন্যই কিন্তু পরিবেশে আসলে বিরূপ আচরণ করে থাকে। এরপরে তাহলে আমরা এইখানে আমরা পড়লাম দুর্যোগ, দুই ধরনের দুর্যোগ। সেই দুর্যোগ কোন, প্রাকৃতিক দুর্যোগ কী ধরনের এবং মানবসৃষ্ট দুর্যোগ কোন কোন দুর্যোগ বলা হয়ে থাকে সেগুলো আলোচনা করলাম। এবার আমরা পড়ব বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ। এখন আমরা জানব যে কি ধরনের প্রাকৃতিক দুর্যোগ সাধারণত বাংলাদেশে ঘটে থাকে। পার্ট 4 এবং 5-এ আমরা পড়ব বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমরা জানবো যে আমরা সাধারণত বাংলাদেশে কোন কোন ধরনের দুর্যোগের সম্মুখীন হয়ে থাকি। সপ্তম শ্রেণীতে আমরা কিছুটা পাঠ পড়েছি, কিছুটা আলোচনা করেছি, কিন্তু এখানে আমরা জানবো আরও কয়েকটি নতুন বা আরও কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে। এছাড়া আমরা জানবো এই দুর্যোগগুলো আমরা কীভাবে মোকাবেলা করতে পারি। আচ্ছা, প্রথমেই আমরা পড়ব ভূমিকম্প। ভূমিকম্প তোমরা নামটা প্রত্যেকেই কম বেশি শুনেছ। ভূমিকম্প তো তোমরা তো জানো না, মৃদু একটা ঝাঁকুনির মতো আমরা অনুভব করি। এই ঝাঁকুনি কিন্তু যে অনুভব করি এর কিন্তু আমরা 1 সেকেন্ড আগেও আমরা বুঝতে পারি না যে এখনই ভূমিকম্প সংঘটিত হবে। আর এই ভূমিকম্পের এই যে আবহাওয়া বিশারদরা কখনোই পূর্বাভাস দিতে পারেন না। পৃথিবীতে যত রকমের প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার মধ্যে ভূমিকম্পই সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায়। তাহলে কি হলো যে তার মানে এর ভয়াবহতাটা কত তা আমরা এখান থেকে ধারণা করতে পারি যে পৃথিবীতে যত রকমের প্রাকৃতিক দুর্যোগ আছে তার মধ্যে সবচেয়ে কম সময়ের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ক্ষতি আমরা ভূমিকম্পের কারণেই হয়ে থাকি। ভূমিকম্পের ব্যাপারে কোনো আগাম সতর্ক সংকেত দেওয়া সম্ভব নয়। তাহলে কি হলো, ভূমিকম্পের ব্যাপারে কোনো আগাম সতর্ক সংকেত দেওয়া সম্ভব নয়। ভূমিকম্পের সময় কিছু বুঝে ওঠার আগেই একটি বা কয়েকটি ঝাঁকুনিতে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। কিছু বুঝে ওঠার আগেই যখন আমরা কাঁপুনি অনুভব করি তখনই আমরা বুঝতে পারি যে ভূমিকম্প সংঘটিত হয়েছে, কিন্তু এর আগে আমরা কিছুই টের পাই না বা বুঝতে পারি না। এবং ভূমিকম্প একবারও কাঁপুনি হতে পারে এবং কয়েকবার মানে কিছুক্ষণ পর কয়েকবারও হতে পারে। এর ফলে কি হয়,
একটা এলাকা বা একটা স্থান ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেতে পারে। একই স্থানে সাধারণত পরপর কয়েকবার বড়, মাঝারি ও মৃদু ধরনের ভূমিকম্প হতে পারে। ইরান, চীন, মেক্সিকো, চিলি ও জাপানের ভূমিকম্পে আমরা তার প্রমাণ পেয়েছি। বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশও এই ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে ঢাকা, সিলেট, রংপুর ও চট্টগ্রাম অঞ্চলে এই ঝুঁকি বেশি। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ইদানিং প্রায় মৃদু ভূমিকম্প হচ্ছে। মৃদু মানে সামান্য। 2011 সালের 18 সেপ্টেম্বর সংঘটিত ভূমিকম্পটি ছিল বেশ প্রচণ্ড। এই ভূমিকম্পে সারা বাংলাদেশ কেঁপে ওঠে। তাহলে গত 2011 সালের 18 সেপ্টেম্বর যে ভূমিকম্প হয়েছিল তার স্থায়িত্ব ছিল বেশি এবং কম্পনটিও ছিল বেশ প্রচণ্ড, এবং এই ভূমিকম্পে সারা বাংলাদেশেই কেঁপে উঠেছিল। ভূমিকম্প প্রতিরোধে কোনো ব্যবস্থা এখনও মানুষের জানা নেই। তবে ভূমিকম্পের সময় আত্মরক্ষা এবং ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণ কাজ সম্পর্কে মানুষকে ধারণা দিতে হবে। ভূমিকম্পের কোনো আগাম পূর্বাভাস নেই। ভূমিকম্পের যে প্রতিরোধ ব্যবস্থা সেটা এখনও গড়ে ওঠেনি। এই জন্য আমরা কি করতে পারি, যে ভূমিকম্পের সময় এবং এর পরবর্তীকালে আমরা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু কম হতে পারে। তো যদি আমরা ভূমিকম্পকে প্রথম সারির বিপর্যয় ধরি, তাহলে এই ভূমিকম্পই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতিপূর্ণ একটি প্রাকৃতিক দুর্যোগ। এরপরে আমরা পড়ব সুনামি। সুনামির নাম শুনেছো তোমরা? সুনামি সুনামিও কিন্তু একটি প্রাকৃতিক দুর্যোগের নাম। সুনামির নাম শুনে থাকবে তোমরা হয়তো। এটি মূলত একটি জাপানি শব্দ। এর অর্থ হলো সমুদ্র তীরের ঢেউ। তাহলে সুনামি কোন দেশের শব্দ? সুনামি হচ্ছে জাপানি শব্দ। এর অর্থ হচ্ছে সমুদ্র তীরের ঢেউ। সমুদ্রের তলদেশে প্রচণ্ড ভূমিকম্প বা অগ্নি উৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূ আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। এই প্রবল ঢেউ উপকূলে এসে তীব্র বেগে আছড়ে পড়ে। এই সামুদ্রিক ঢেউয়ের গতিবেগ ঘন্টায় 800 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাহলে ভূমিকম্প যখন স্থলভাগে না হয়ে সমুদ্রের তলদেশে হয় বা হতে পারে, হয়ে ভূ আলোড়নের সৃষ্টি করে, তখন এই সুনামির সৃষ্টি হয়। এই সুনামির ঢেউ 10 কিলোমিটার পর্যন্ত উপকূলবর্তী 10 কিলোমিটার পর্যন্ত এলাকায় ঢুকে পড়তে পারে। এর ফলে স্বল্প সময়ের মধ্যে উপকূলের ঘর বাড়ি, দালান, রেলপথ, রাস্তাঘাট, বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য কেন্দ্র প্রভৃতি ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে সুনামিও একটি বড় ধরনের দুর্যোগ। 2011 সালে জাপানের উত্তর পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি সংঘটিত হয়। সুনামি কত সালে সংঘটিত হয়েছিল? 2011 সালে জাপানের উত্তর পূর্ব এলাকায় 8.9 মাত্রার ভূমিকম্পে এই সুনামি সৃষ্টি হয়। কত মাত্রার ভূমিকম্প হয়েছিল? 8.9। জাপানের রাজধানী টোকিও শহরে প্রায় 400 কিলোমিটার উত্তর পূর্বে এই সুনামি আঘাত এনেছিল। এর ফলে জাপানের 5টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক তেজস্ক্রিয়তা বাতাস ও পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে। সুনামির সময় হাজার হাজার ট্রেন যাত্রী নিখোঁজ হয়, জাহাজ সমুদ্রগর্ভে তলিয়ে যায়। তাহলে যে এটাও কিন্তু আমরা, যে সুনামিটা, এটাও কিন্তু আমরা ভূমিকম্পের সাথে একটা সম্পৃক্ত দুর্যোগ যে সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে সুনামির ক্ষয়ক্ষতিও কিন্তু কম নয়। এরপরে আমরা পড়ব ভূমিধস। ভূমিধস মানে ভূমি ধসে পড়া। এই ভূমি ধসে পড়াটা কি? পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ের মাটি ধসে পড়াকে আমরা সাধারণত ভূমিধস বলে থাকি। যেসব পাহাড় বেলে পাথর বা সেল কাদা দিয়ে গঠিত, ভারী বৃষ্টিপাত হলে সেসব পাহাড়ে ভূমিধস ঘটতে পারে। তাহলে যেসব পাহাড় কি বেলে পাথর বা সেল কাদা দিয়ে গঠিত, অতিরিক্ত বৃষ্টি হলে, ভারী বৃষ্টিপাত হলে সেসব পাহাড়ে ভূমিধস ঘটতে পারে। সাধারণত দীর্ঘমেয়াদী বা ভারী বৃষ্টিপাতের কারণেই ভূমিধস ঘটে থাকে। সাধারণত
অনেক দিন ধরে মুষলধারে বৃষ্টি হলে এই ঘটনাটা ঘটে থাকে। তাছাড়া মানুষ ব্যাপক হারে গাছপালা ও পাহাড় কেটে ভূমিধসের কারণ ঘটায়। আরেকটা জিনিস তোমরা জেনে থাকবা যে পাহাড় কেটে বসতি গড়ে তোলার একটা প্রবণতা, জনসংখ্যা এত বেশি বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের যে লোকালয় তৈরি করার জন্য বা জনবসতি গড়ে তোলার জন্য পাহাড় কেটে কেটে সেখানে সমতল ভূমি তৈরি করে পাহাড়ের পাদদেশে বসতি গড়ে তোলার একটা মানে প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ার কারণে এটা একটা ভুল পন্থা, কারণ এতে করে পরিবেশটাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আর এই কারণেই পাহাড়ের যে ভূমিধস হয়, পাহাড়ের মাটি যে ধসে পড়ে, সেটা এ কারণেই যখন মুষলধারে বৃষ্টিপাত হয় তখন পাহাড়ের যে স্বাভাবিক যে গঠন, সেই গঠনটা নষ্ট হওয়ার কারণেই এই ভূমিধসটা হয়ে থাকে। আর এই যে পাহাড়ের পাদদেশে যে জনবসতি গড়ে তোলে, এই ভূমিধসের কারণে এই পাহাড়ের মাটি ধসে যখন এই জনবসতি ঘরবাড়ির ওপরে পড়ে, তখন কিন্তু এই মাটি চাপা পড়ে অনেক মানুষ হতাহত হয় এবং তাদের জীবনযাত্রা ব্যাহত হয়। আমাদের দেশে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, নেত্রকোনা প্রভৃতি জেলায় প্রায় ভূমিধস মানুষের প্রাণহানি ঘটিয়ে এবং বাড়িঘর নষ্ট করে থাকে। তাহলে ভূমিধস এরপরে আমরা পড়ব, দেখো, অগ্নিকাণ্ড বা দাবানল। তাহলে আমরা যে প্রাকৃতিক দুর্যোগগুলো পড়ছি, ভূমিকম্প, সুনামি, ভূমিধস, এখন আমরা কি পড়ব? এখন আমরা পড়ব অগ্নিকাণ্ড বা দাবানল। অগ্নিকাণ্ড বা দাবানল। অগ্নিকাণ্ড তো বুঝো যে আগুন লেগে যায়। তোমরা প্রায় দেখো না যে কোনো বিশাল মার্কেটে কোনো বাড়িতে আগুন লেগে গিয়েছে, কোনো স্থান বস্তি একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে, এটাই হচ্ছে অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ড কিন্তু দুইভাবে হতে পারে, একটা হচ্ছে মানব সৃষ্টভাবে অগ্নিকাণ্ড হতে পারে, আরেকটা হচ্ছে প্রাকৃতিক কারণেও অগ্নিকাণ্ড হতে পারে। অগ্নিকাণ্ড যেমন প্রাকৃতিক কারণে ঘটে, তেমনি মানুষের অসাবধানতার ফলে বা দুর্ঘটনাজনিত কারণেও ঘটতে পারে। প্রচণ্ড দাবাদাহের কারণে কোনো দেশে বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটতে দেখা যায়। একে বলে কি? দাবানল। তাহলে দাবানল এবং অগ্নিকাণ্ড, দাবানলটা হচ্ছে প্রাকৃতিক ভাবে সংঘটিত হয়, আর অগ্নিকাণ্ডটা হচ্ছে মানুষের অসচেতনতার ফলে। অনেক সময় দেখা যায় প্রচণ্ড তাপমাত্রা, প্রচণ্ড রৌদ্র, গাছপালা শুকিয়ে একেবারে ডালপালাগুলো শুকিয়ে একদম খটখটে হয়ে থাকে, তখন যদি ঝোড়ো বাতাস ছাড়ে বা শুকনো বাতাস হয়, বৃষ্টি ছাড়া বাতাস, তখন এই ডালে ডালে ঘর্ষণ লেগে কিন্তু অনেক সময় আগুন লেগে যায়। এভাবেই কিন্তু বনে আগুন লেগে যায়। আর এই যে আগুন লেগে যায় এবং বনের অনেকটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়, পুড়ে যায়, তখন এটাকেই আমরা সাধারণত দাবানল বলি। আর দেখো, এর ফলে কি হয়? বৃক্ষ সম্পদ নষ্ট হয় জীব বৈচিত্র্য। আর বনে অনেক জীবজন্তু বসবাস করে, ওরা ক্ষতিগ্রস্ত হয়, অনেক মরে যায় এবং পরিবেশ, বন সব পুড়ে যায়, তখন এই জীব বৈচিত্র্য এবং বন সম্পদ নষ্ট হয়ে যায়। আর আমাদের দেশে দাবানলের ঘটনা সাধারণত ঘটে না, কাজে আমাদের দেশে অগ্নিকাণ্ডকে ঠিক প্রাকৃতিক দুর্যোগ বলা যাবে না। এই যে বনের যে আগুন লাগা, এটা আমাদের দেশে সাধারণত ঘটে না, বিশ্বের অন্যান্য দেশে ঘটে থাকে। এই জন্য আমাদের দেশে যে অগ্নিকাণ্ড, এটাকে আমরা সাধারণত প্রাকৃতিক কারণে বা দাবানল বলতে পারবো না, প্রাকৃতিক দুর্যোগ বলতে পারবো না। এখানে দুর্ঘটনা বা মানুষের অসাবধানতার কারণেই অগ্নিকাণ্ড ঘটে থাকে। আমাদের দেশে সাধারণত মানুষের অসাবধানতার ফলে বা কোনো দুর্ঘটনার কারণেই অগ্নিকাণ্ড হয়ে থাকে। দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড সাধারণত শিল্প কারখানা, তেল শোধনাগার, গার্মেন্টস শিল্প, পাটকল, রাসায়নিক গুদাম বা কারখানা, এমনকি বসতবাড়ি, দোকানপাট, অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও সাধারণত এসব দুর্ঘটনা হয়ে থাকে। ঢাকার নিমতলীতে রাসায়নিক গুদাম থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বহু লোকের প্রাণহানি ঘটেছে, অনেকে পঙ্গু হয়ে পড়েছে, অনেক পরিবার সর্বশান্ত হয়ে গেছে। এছাড়াও আমাদের দেশে গ্রাম ও শহরাঞ্চলে জ্বলন্ত চুলা, কুপি, মশার কয়েল, সিগারেটের আগুন, হারিকেন প্রভৃতি থেকে অসাবধানতাবশত অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকে। তাহলে আমাদের দেশে যেহেতু দাবানল দেখা যায় না, যে সব অগ্নিকাণ্ড ঘটে থাকে সেটা আসলে মানুষের অসাবধানতা বা যে কোনো দুর্ঘটনার কারণে হয়ে থাকে। আমরা এই বিষয়ে একটু সচেতন হলে আমরাই চেষ্টা করলে পারি এইসব দুর্যোগ থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে। তাহলে এখানে আমরা যে
দুর্যোগগুলোর না পড়লাম, ভূমিকম্প, সুনামি, ভূমিধস, অগ্নিকাণ্ড বা দাবানল। এখন এই যে বিভিন্ন ধরনের দুর্যোগের নাম আমরা পড়লাম, জানলাম ধরন, এই যে এগুলোর মধ্যে কিন্তু দুই ধরনের আছে, একটা আছে প্রাকৃতিক, একটা আছে মানুষের সৃষ্টি দুর্যোগ। এখন আমরা জানবো যে প্রাকৃতিক দুর্যোগের কারণ কি। আমরা পড়ব পার্ট 6। এখানে আমরা আজকে পড়ব প্রাকৃতিক দুর্যোগের কারণ কি কি কারণে সাধারণত প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। প্রাকৃতিক দুর্যোগের কারণ। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগ মূলত প্রকৃতির কারণেই ঘটে থাকে। আমরা অল্প কথায় বুঝতে পারি বা সাধারণ ভাষায় বুঝতে পারি যে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ সেহেতু এটা প্রকৃতির কারণেই ঘটে থাকে। একটি দেশের ভৌগোলিক অবস্থান, জলবায়ুগত প্রভাব, বৈশ্বিক উষ্ণায়ন তথা সামগ্রিক প্রাকৃতিক পরিবেশের কারণে এই দুর্যোগ ঘটে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান, জলবায়ু, ভূমির গঠন, নদী নালা ইত্যাদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসাবে বিবেচনা করা যায়। তাহলে বাংলাদেশে কী কারণে এই প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে? ভৌগোলিক অবস্থান, ভূমির গঠন, জলবায়ু ও নদী নালার ইত্যাদি কারণে এই প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। তাহলে আমরা প্রথমেই দেখি ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কীরকম কারণে আমরা প্রথমেই পড়ব। ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থানে আমাদের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ। নদীমাতৃক প্রায় সমতল এই দেশটির উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এ দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীসমূহের উৎস হয় ভারতে, না হয় নেপালে। দক্ষিণাঞ্চলে পাহাড় পর্বত, টিলা বা এমন কোনো প্রাকৃতিক বাধা নেই যা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে স্বাভাবিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তাহলে কি হলো? ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের দেশটি কি উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এদেশের মধ্যে দিয়ে প্রবাহিত অনেক নদী নালা, কিন্তু এর কোনোটির উৎসই এর সবগুলোর উৎসই হয় কোনোটা ভারতের থেকে উৎস সৃষ্টি হয়েছে অথবা কোনোটা নেপালে। দক্ষিণাঞ্চলে পাহাড় পর্বত বা টিলা এমন কোনো প্রাকৃতিক বাধা নেই, যখন ঝোড়ো হাওয়া বা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস সৃষ্টি হয় তখন সেটা স্বাভাবিকভাবে প্রতিহত বা প্রতিরোধ করতে পারে। এরপরে আছে দেখো ভূমি গঠন। ভূমির গঠন। বাংলাদেশের অধিকাংশ ভূভাগ প্লাবন সমভূমি দ্বারা গঠিত। এছাড়া ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের প্লেট বলতে হচ্ছে কি পৃথিবীর অভ্যন্তরে বিদ্যমান এক ধরনের বিশাল পাত। এই প্লেটের সীমানার কাছে অবস্থিত হওয়ায় এদেশে ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। তাহলে বাংলাদেশের অধিকাংশ ভূভাগই প্লাবন সমভূমি দ্বারা গঠিত। এছাড়া ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ, ভারত ও মিয়ানমার প্লেটের একেবারে সীমানার কাছাকাছি অবস্থিত। এজন্য এখানে ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসাবে আখ্যায়িত করেছে। এরপরে আছে দেখো জলবায়ু। জলবায়ু। বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থান করায়। তাহলে বাংলাদেশ কি করে? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থান করায় এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এর ফলে এখানে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। এখনও কিন্তু আমাদের দেশে খুব বৃষ্টি হচ্ছে, খুব কিছুদিন আগে তো একেবারেই ঘর থেকেই বের হওয়া যায়নি। তাহলে এই যে প্রচুর বৃষ্টিপাত হয়, এটা কেন হয়? এটা হচ্ছে বাংলাদেশ কোথায় অবস্থিত? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থান করার ফলে এই প্রচুর বৃষ্টিপাত হয়। এর ফলে কি হয়? বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয় এবং এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ সাধারণত ঘটে থাকে। এরপরে আছে দেখো নদী নালা। বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, এটা তো তোমরা সবাই জানো। অসংখ্য নদী নালা দিয়ে বেষ্টিত আমাদের এই দেশটি।
বাংলাদেশের ওপর দিয়ে অসংখ্য নদী নালা আঁকাবাঁকা হয়ে প্রবাহিত হওয়ায় এখানে বন্যা ও নদী ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। তাহলে কি হয়েছে, বাংলাদেশের ওপর দিয়ে কী হয়েছে, অনেক নদী নালা আঁকাবাঁকা হয়ে প্রবাহিত হয়েছে। আঁকাবাঁকা হয়ে প্রবাহিত হওয়ায় এখানে বন্যা ও নদী ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। তাহলে দেখো আজকে আমরা কি পড়লাম। আজকে আমরা প্রথমেই পড়লাম যে দুর্যোগের ধারণা ও ধরন, দুর্যোগ কাকে বলে, দুর্যোগ কয় ধরনের হতে পারে এবং কোন ধরনের দুর্যোগ কীভাবে সৃষ্টি হতে পারে, আমরা সেটাও পড়লাম। এখন আমরা তারপরে পড়লাম কি বিভিন্ন ধরনের দুর্যোগ সম্পর্কে আমরা জানলাম। তারপরে আমরা কি পড়লাম, প্রাকৃতিক দুর্যোগের কারণ। তাহলে এই যে আমরা আজকে 3টা পাঠ আলোচনা করলাম, এই পাঠগুলোর থেকে তোমাদেরকে আমি যে পাঠ আমরা আলোচনা করলাম, এই পাঠ থেকে যে তোমাদের ধারণা হয়েছে বা তোমরা বুঝতে পেরেছো, সেখান থেকে আমি একটু তোমাদেরকে আজকে ভিন্ন রকম বাড়ির কাজ দিব। সেটা হচ্ছে তোমরা দেখবা বইয়ের 94 পৃষ্ঠায় আছে দুর্যোগ মোকাবেলায় করণীয়। আমরা কারণ পড়লাম, কি দুর্যোগ সেটা পড়লাম, দুর্যোগের ধরন পড়লাম, কিন্তু দুর্যোগ মোকাবেলায় আমরা কি করতে পারি সেটা কিন্তু আমরা করি নাই। এটাই তোমাদেরকে বাড়ির কাজ দিব। আমি তোমাদেরকে 2টা বাড়ির কাজ দিব। একটা হচ্ছে দুর্যোগ মোকাবেলায় আমরা কি করতে পারি, আর একটা হচ্ছে দুর্যোগকালীন সময় আমরা কি করব। তাহলে একটুখানি তোমরা লিখে নাও, বইয়ের 94 পৃষ্ঠা খুললে তোমরা দেখতে পারবে। বাড়ির কাজ 1-এ তোমরা দেখবে দুর্যোগ পূর্ব করণীয় কাজ, দুর্যোগকালীন সময়ের করণীয় কাজ এবং 3 নম্বরে হচ্ছে দুর্যোগ পরবর্তী সময়ে কাজ। তোমরা এখানে দেখবে যে বইয়ের ভেতরে নাম্বারিং করে দেওয়া আছে, 1 থেকে 15 পর্যন্ত আছে হচ্ছে দুর্যোগ পূর্বকরণীয় কাজ, আর দুর্যোগকালীন সময় যে কাজগুলো আমরা করব সেটা আছে 1 থেকে 11 পর্যন্ত, আর দুর্যোগ পরবর্তী সময় যে করণীয় কাজ সেটা আছে তোমাদের 1 থেকে 7 পর্যন্ত। এই যে বই থেকে এগুলো তোমরা পড়বে, জানবে, মুখস্থ করবে এবং খাতায় ভালো করে লিখবে। তো আশা করি পড়াশোনার সাথে থাকবে, ঘরে থাকবে, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।